ইলেকশন হলে কি প্যানিক কাটবে? ইলেকশন হয়ে গেলে একটা অপটিমিজম ক্রিয়েট হতে পারে। ডিসেম্বরের শেষ এবং জানুয়ারিতে মার্কেটটা একটু আমরা ভালো দেখি। এইবার কি সেটা দেখছেন বা না দেখলে কেন? যেহেতু জানুয়ারি মাস এখনো শেষ হয়নি, আমি বলবো না যে জানুয়ারিতে মার্কেটে শেষ পর্যন্ত ডিগ্রোথ হতে পারে, বরং এটা পজিটিভ গ্রোথ হতে পারে। টিভিএস মার্কেটে স্বাগত জানাচ্ছি, আমি আনিস রহমান। প্রিয় দর্শক, আমরা প্রতি বছরই দেখি যে ডিসেম্বরের শেষ নাগাদ এবং জানুয়ারির শুরুর দিকে মার্কেটটি একটি ইতিবাচক প্রবণতায় থাকে। এর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক, বিমা এবং ফাইন্যান্সগুলো ভূমিকা রাখে। কিন্তু এইবার বাজারে সেই গতিটা দেখছি না, যদিও দুই একদিন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার কিছুটা বেড়েছে, কিন্তু প্রতি বছর যেভাবে দেখি সেইভাবে দেখা যায়নি। কেন এইবার এই প্রবণতা দেখছি না বাজারে? কেন এখন এই আগের যে গতি সেটা ফেরত পাচ্ছে না, বা বাজার একটা দীর্ঘমেয়াদী যে স্থবিরতা আসছে, এই স্থবিরতা থেকে কেন বাজার বের হয়ে আসতে পারছে না? এসব বিষয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রয়্যাল ক্যাপিটালের হেড অফ রিসার্চ আকরামুল আলম। জনাব আকরামুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটে। থ্যাংক ইউ আনিসুর রহমান ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ দর্শকদেরও। তো আপনাকে প্রথমে একটু প্রশ্ন করি, এই প্রতি বছর আপনি যদি একটু দেখেন, আমি যেটা বলছিলাম যে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারিতে মার্কেটটা একটু আমরা ভালো দেখি। এইবার কি সেটা দেখছেন বা না দেখলে কেন? অ্যাকচুয়ালি ফ্রম স্ট্যাটিস্টিক্যাল ভিউ পয়েন্ট আমরা যদি অবজার্ভ করি, তাহলে আমরা দেখব যে আপনি ইউ আর রাইট, যে ইউজুয়ালি ডিসেম্বরে মার্কেট খারাপ থাকে এবং জানুয়ারিতে মার্কেটের একটা রিভাইভাল হয়। সেটা স্মল স্কেলও হতে পারে, লার্জ স্কেলও হতে পারে। আপনি যদি টাইম সিরিজ ডেটা দেখেন লাস্ট 10 to 12 ইয়ার্সের ডেটাতে, কখনো কখনো দেখবেন যে খুব ভালো ডাবল ডিজিট পর্যন্ত রিটার্ন হয়েছে, হোল্ডিং পিরিয়ড রিটার্ন হয়েছে মার্কেটে জানুয়ারিতে, কখনো কখনো সিঙ্গেল ডিজিটে বা কখনো কখনো ডিগ্রোথ হয়েছে। কিন্তু মেজরিটি অফ দ্য টাইম আমরা দেখেছি অন অ্যান এভারেজ আপনার জানুয়ারিতে হচ্ছে প্রায় 2%-এর মতো, এভারেজে 2% আপনার ইন্ডেক্স পজিটিভ থাকে। তো এবারও আমি যেহেতু জানুয়ারি মাস এখনও শেষ হয়নি, আমি বলবো না যে জানুয়ারিতে মার্কেটে শেষ পর্যন্ত ডিগ্রোথ হতে পারে, বরং এটা পজিটিভ গ্রোথ হতে পারে, বাট এটা নমিনাল বা নেগলিজিবল পরিমাণে হতে পারে। এটার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি যদি আমরা করি, আমরা যদি প্রথমে গ্লোবাল আপনার জিওপলিটিক্যাল এবং ইকোনমিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করি এবং ডোমেস্টিক পার্সপেক্টিভ থেকেও চিন্তা করি, আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা কতগুলো এক্সটার্নাল ঘটনা দেখেছি। বিশেষ করে আমি যদি বলি যে টাইম ফ্রেমটা হচ্ছে 2024-এর জুলাইয়ের পর থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে মেজর কমোডিটি প্রাইস সার্চ, বিশেষ করে গোল্ড, সিলভার, এগুলো কেন হয়েছে? এগুলো হওয়ার পিছনে অনেক কারণ আছে। সবচেয়ে বড় কারণগুলো হচ্ছে যে আমরা ওয়ার ইভেন্টগুলোর ফ্রিকোয়েন্সি অনেক বেশি দেখেছি। আমরা দেখছি যে যুদ্ধ টুদ্ধ এগুলোতে অনেক বেশি পৃথিবী অনেক ব্যস্ত হয়ে গেছে আগের তুলনায়, যেটা কিনা এখন থেকে 10-15 বছর আগেও খুব একটা দেখা যেত না। হ্যাঁ, তো এখন এটা একটু ফ্রিকোয়েন্সি বেড়েছে এবং গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে দেখছি। অলরেডি তো ইউএস ইকোনমি স্লো ডাউন, আগের থেকে অনেক স্লো হয়ে গেছে। এখন ইউএসএ তার কিছু স্ট্র্যাটেজিক মুভ আমরা দেখতে পাচ্ছি। সেটা হতে পারে আপনার বিভিন্ন ধরনের মিলিটারি ডেপ্লয়মেন্ট হতে পারে বিভিন্ন কান্ট্রিতে, অথবা মনে করেন যে আপনার ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে তারা বিভিন্ন ধরনের ট্যারিফ দিয়েছে, অনেক ধরনের ঘটনাগুলো ঘটতেছে আর কি। এগুলো একটা দেখেছি। এখানে দেখেন, আপনি খেয়াল করে দেখেন সবার, আমি যদি ফান্ড ম্যানেজার হই, গত 2 বছর আমি সবচেয়ে বেশি অ্যাসেট অ্যালোকেশনটা দিব কিন্তু গোল্ডে, ঠিক আছে, কারণ এখানে আমাকে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে আর কি। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ডোমেস্টিক পার্সপেক্টিভ দেখেন, ইট ইজ ভেরি শেমফুল যে আমাদের বাংলাদেশের নন পারফর্মিং লোন রেশিও, যেটা 36%, ওয়ার্ল্ড হাইয়েস্ট। এবং আপনি দেখেন যে টাকা থাকে কোথায়? টাকা থাকে ব্যাংকে। সেই ব্যাংকিং সেক্টরে যদি টু মাচ অ্যানোমালিস থাকে, ব্যাংকিং সেক্টরের রিফর্ম যদি ঠিকঠাক মতো না হয়, এখনও যদি আমাদের দুর্বল ব্যাংকগুলোকে বেইল আউট করতে হয়, দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করতে হয়, বা এগুলো তো আসলে আপনি বেইল আউট বলেন, মার্জার বলেন, এগুলো তো সব হচ্ছে রিকনস্ট্রাকশন, মানে আপনার এই যে ক্ষত যেগুলো হয়েছে সেগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য যে সমস্ত স্টেপগুলো নেওয়া। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটা কিন্তু এখনও স্টেবল ভাবে নাই। আপনার হাতে গোনা কয়েকটা ব্যাংক দেখতে পারেন যাদের সারপ্লাস লিকুইডিটি আছে। ইট ডাজন্ট মিন যে ওভারঅল ব্যাংকিং সেক্টর বা ওভারঅল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো খুব হেলদি পজিশনে আছে আর কি। আবার আপনি দেখেন যে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের
আপনার বন্ড মার্কেটটা আগের তুলনায় মানুষের কাছে অ্যাট্রাকটিভ হয়েছে, কারণ হচ্ছে বন্ডের ইল্ডগুলো অনেক হাই ছিল। তো কিছুদিন আগেও দেখা গেছে যে এটা একটু ডিক্লাইনিং ফেসে ছিল, এখন আবার এটা বাড়া শুরু করেছে আর কি। আবার ডাবল ডিজিট উঠে হ্যাঁ, গেছে। ডাবল ডিজিটে উঠে গেছে। এটা আমার অ্যান্টিসিপেশন হচ্ছে ইন বিটুইন দেখা গেছে 9.5 থেকে 11.5%-এর মধ্যে এটা হয়তো বা উঠানামা করতে পারে আর কি। তো এখন ব্যাংকগুলা, যেসব ব্যাংকগুলা বা ইনস্টিটিউশনগুলো আছে তাদের হাতে যে সমস্ত সারপ্লাস লিকুইডিটি আছে তারা কোথায় যাবে? তারা কি রিস্ক অ্যাসেটে যাবে নাকি সেফ বেট হিসেবে ট্রেজারিতে ইনভেস্টমেন্ট করবে? এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের একটা সরল সোজা অ্যান্সার হচ্ছে, যেহেতু ইলেকশনে আনসার্টেনটি আছে, পলিটিক্যাল বিভিন্ন আনসার্টেনটি পিরিয়ড বাংলাদেশ পার করতেছে, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু ঢালাওভাবে ক্লিয়ার না যে নতুন ইলেক্টেড গভর্নমেন্ট যে আসবে তার এজেন্ডাগুলো কি, সে কিভাবে মার্কেটটাকে রিকনস্ট্রাক্ট করতে চাচ্ছে, বা এরকম কিছুই আমাদের কাছে যেহেতু এখন পর্যন্ত ক্লিয়ার না, কি হবে না হবে বলতে পারতেছি না আমরা। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু সেফ হেভেন হিসেবে ট্রেজারিগুলোই কিন্তু রয়ে গেছে। তো এটার একটা বেটার রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে ফ্রেশ ফান্ডের ফ্লোটা ওইভাবে নাই, যেটার একটা রিফ্লেকশন আমাদের জানুয়ারিতে আপনি মার্কেটে বলতে পারেন, বা বিগত কয়েক মাস, কাপল অফ মান্থসে আমরা যেটা লক্ষ্য করছি সেটা। এখন এগুলো তো সব বললাম যে গ্রে এরিয়াস, পজিটিভ যে কোনো ইম্প্রুভমেন্ট হয় না তা কিন্তু নয়। বিপিএম 6 অনুযায়ী আপনার দেখা গেছে 28 থেকে 29 বিলিয়ন ডলার কিন্তু রিজার্ভ আমাদের উঠে গেছে। আগে কিন্তু এটা অনেক কমে গেছিল। হ্যাঁ, এখানে একটা ভালো সাফল্য আমরা দেখতে পাচ্ছি। রেমিটেন্সের ইনওয়ার্ড রেমিটেন্স ফ্লোটা ভালো। ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্টে যদিও ওয়াই আপনার ডিগ্রোথ আছে, কিন্তু বিগত কয়েক মাসে দেখা গেছে এটার একটু ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তো এখন মেইন কথা হচ্ছে যে ধরেন শুধুমাত্র রিজার্ভ বাড়লে অথবা এই যেই ইন্ডিকেটরগুলো পজিটিভলি কাজ করছে শুধু এগুলো ভালো হলেই হবে না। আমাদের বাংলাদেশে সত্যিকার অর্থে প্রাইভেট সেক্টরে গ্রোথ হইতে হবে, প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ বাড়তে হবে, নতুন ক্রেডিট সাইকেল ক্রিয়েট হইতে হবে, আপনার কংগ্লোমারেট যেসব কোম্পানিগুলো আছে নতুন নতুন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে হবে। তো উই আর নট সিন নাইদার এনি এক্সপ্যানশন নর এনি। আমি একটু ভিন্নভাবে আপনাকে জি। যদি একটু জিজ্ঞেস করি, আমরা জুলাইয়ের দিকে জি। যে জিনিসটা দেখেছিলাম যে বাজারে একটা মানে মোটামুটি টাকার একটা ইনফ্লো ছিল, ট্রেড ভলিউম 1000 কোটি ছাড়িয়ে গেছিল। এই জায়গা থেকে আবার এই যে এসে 300-400 কোটি টাকার মধ্যে আসা, মানে এই জায়গায় ঘাটতিটা কোথায়? কনফিডেন্স না, বা যারা বড় বিনিয়োগকারী আছে তারা মনে করছে যে ওই যে আপনি যেটা বলছিলেন বেটার ইন্টারেস্ট, সেফ জায়গায় ইনভেস্টমেন্ট, এইসব প্রভাব ফেলতেছে? আপনি দেখেন যদি অনেক রকম ফ্যাক্টর তো এখানে ইনফ্লুয়েন্স করে, তবে মেজর আমি যদি দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। আমার অপরচুনিটি কি আছে অ্যাকচুয়ালি? আমার অপরচুনিটি হচ্ছে আমি ট্রেজারিতে ইনভেস্টমেন্ট করতে পারি, আমি কেন এই শেয়ার মার্কেটে এখন এই মুহূর্তে আসবো আর কি। হ্যাঁ, এটা একটা হতে পারে। আর ফরেন ইনভেস্টরদের কাছে দেখা গেছে গোল্ড তাদের কাছে খুব অ্যাট্রাকটিভ, সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন গোল্ডে জয় জয়কার চলতেছে আর কি। আর তাছাড়াও পলিটিক্যাল সিচুয়েশনটা এটার জন্য অনেকখানি দায়ী, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, এই দেশে পলিটিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জের সাথে সাথে ওভারঅল ম্যাক্রো ইকোনমিক চেঞ্জেসের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে আর কি। হ্যাঁ, তো জুলাইতে যেটা একরকম সিচুয়েশন ছিল সেটা পরবর্তীতে দেখা গেছে ভিন্ন রকমের দেখা গেছে, এই কারণে অনেকে তাদের পজিশন ক্লোজ করছে। আর তারা তো একটা ভালো রিটার্ন জেনারেট করতে পেরেছিল, আর ট্রেডিং পজিশন নিচ্ছে তারা, আমার মনে হয় না কোনো ইনভেস্টমেন্ট পজিশন নিচ্ছে আর কি। ট্রেডিং পজিশন নিচ্ছে, জাস্ট দে হ্যাভ ক্লোজ দেয়ার পজিশন আর কি। কিন্তু Nothing else. অনেকের ছিল যে নতুন সরকার আসবে, হুম। মানুষজন আগে থেকে কিছু ই করে ধারণা করে নেয় যে এইসব কোম্পানিতে কিছু ধরনের সুযোগ সুবিধা পাবে, মানুষজন পজিশন নেয়। আবার যদি ইন জেনারেল দেখি যে আমরা ডিসেম্বরে এসে অনেকেই দেখি যে ব্যাংকে পজিশন নিতে। তো এই জায়গা থেকে এইবার কি আপনার জায়গা থেকে কি দেখছেন? কেউ কি কোনো পজিশন নিচ্ছে না? বাজারটা এবার পজিশনের মোডে এখনো আসে নাই? আমার কাছে মনে হয় লার্জ স্কেলে এখনো পজিশনের মোডে আসা নেই, স্মল স্কেলে আসতে পারে। কিছু স্মল স্কেলে আসছে বা আসতে পারে, এটার কারণ হচ্ছে যে এসিসি কর্তৃক কিছু রেগুলেটরি চেঞ্জেস আমরা দেখেছি আর কি। 3টা মেজর আইন নিয়ে তারা কাজ করেছেন, এই যে পাবলিক ইস্যু নিয়ে ভালো একটা কাজ করেছেন। ওখানে এখন দেখা গেছে যে কোম্পানিগুলো তাদের আইপিও ভ্যালুয়েশনটা ভালো করে করতে, ভালো প্রাইস ডিসকভারি করতে পারবে। তারপরে হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের বিধিমালায় পরিবর্তন, তারপর হচ্ছে সর্বোপরি মার্জিন রুলের যে জিনিসটা ফাইনালাইজ, ইয়েট টু বি ফাইনালাইজ যদিও। তো ওইটা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা কিছু মেজর রিফর্মের কাজ হয়েছে আর কি, আইনগতভাবে। এক্সিকিউশন হয়তো কিছুটা টাইম নেবে। এই সমস্ত কারণে দেখা গেছে কিছু কিছু বুদ্ধিমান বিনিয়োগকারী যারা কিনা হোপফুল যে মার্কেট সামনে রিকভারি করবে, তারা হয়তো বা পজিশন নিচ্ছেন। কারণ হচ্ছে যে ইউ আর গেটিং দ্য স্টকস অ্যাট চিপার রেস, মানে
আমাদের বাংলাদেশের প্রাইস টু আর্নিংস রেশিও হচ্ছে 8.82 or something like that. এখন দেখা গেছে যে আপনি যদি এটাকে 1 দিয়ে ডিভাইড করেন আপনি ইউ গেট দ্য আর্নিংস yield অফ 11%. এখন ট্রেজারি রেটের সাথে যদি কম্পেয়ার করেন, ট্রেজারি রেট যদি আপনার 11.5 এখানে যাওয়ার পরে আবার যদি ফল করতে করতে 9-এ নেমে যায়, এখানে মানে আপনার ট্যাকটিক্যাল একটা গ্যাপ পাচ্ছেন। এই গ্যাপে কিন্তু ইন্ডেক্সে একটা ভালো রিকভারি আমরা প্রত্যাশা করতে পারি। এটা একটা সিম্পল ওয়েতে একটা ব্যাখ্যা দিলাম আর কি। তো আর সর্বোপরি লার্জ স্কেলে এখন পর্যন্ত হচ্ছে না, ওয়েট অ্যান্ড সি মুডে আছে ইলেকশনের নিয়ে কিছু। যদিও এখন ইলেকশন সম্পর্কে যে সমস্ত আনসার্টেনটিগুলো আগে ছিল, এখন হয়তো বা আনসার্টেনটি আগের তুলনায় নাই। আমার মনে হয় গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে রিভাইভ করবে। আপনি যদি আমার কাছে জানতে চান যে 2026-এ মার্কেটটা অ্যাকচুয়ালি আমরা কেমন দেখতে পাবো, আমার সাফ কথা হচ্ছে যে আই হোপ ইট উইল বি বেটার দেন 2025, বাট এইটা আমি বলবো না যে এখানে খুব লার্জ স্কেল র্যালি হবে। যেটা হতে পারে যে ইলেকশন যদি ঠিকঠাক মতো হয়ে যায়, সব কিছু যদি ঠিকঠাক মতো চলে, একটা ইমিডিয়েট স্পার্ক আসতে পারে, হয়তো কাপল অফ মান্থস মার্কেটটা একটা ভালো ট্রেড হতে পারে, ভালো ইন্ডেক্সের রিকভারি হতে পারে, তারপরে দেখা গেছে যে আবার ট্রেডাররা তাদের পজিশন ক্লোজ করে দিতে পারে। কারণ এখানে কনসিস্টেন্টলি ফ্লো অফ ফান্ড বা মাস পার্টিসিপেশন এটা আসতে গেলে আপনার অনেকগুলো ফ্যাক্টর, এখানে একটা অলরেডি এসএসসি কাজ করেছে অলরেডি আইপিও যে বিষয়টা নিয়ে, আইপিওগুলো আসা শুরু করলে মার্কেটে কিছুটা ফ্রেশ ফান্ড আসবে, এই যেটা বাজারের জন্য কিছুটা ইতিবাচক হতে পারে। এখন বিশেষ হচ্ছে আইপিও আসলে আমরা এক্সপেক্ট করি যে ভালো কোম্পানিগুলো আসবে, মানে খারাপ কোম্পানিগুলো আসবে না, ভালো কোম্পানিগুলো আসবে, এটা আমাদের আশা আর কি। আমাদের সবসময় এক্সপেকটেশন থেকে ভালো আসবে, বাট জি। বাস্তবতা পরে দেখা যাবে। হ্যাঁ। একটু যদি জানতে চাই, এই বাজারে সবসময় ডমিনেট করে বড় বিনিয়োগকারীরা, ইভেন আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সংখ্যাও যে খুব বেশি বড় তা না। বলা হয় যে ব্যক্তি যারা বড় বিনিয়োগকারী তারা হচ্ছে এই বাজারকে ডমিনেট করে। তাদের জায়গা থেকে আপনাদের সাথে অনেকের কথা হয়, তাদের জায়গা থেকে আপনি কি দেখছেন? তারা কি এই বাজারে নিয়ে সামনের 1-2 মাসে হোপফুল কোনো তাদের মেজারমেন্ট আছে কিনা? মানে তারা এরকম ভাবে চিন্তা করছে কিনা যে সামনে একটা বড় ধরনের প্রফিট করার সুযোগ তৈরি হতে পারে? অ্যাকচুয়ালি মেজরিটি লোকজন মনে করতেছে যে মার্কেট একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। এখনও কনসলিডেশন ফেজটা মানে কমপ্লিট হয় নাই, তবে কেউ কেউ পজিশন নিচ্ছেন, কেউ কেউ অপটিমিস্টিক আছেন, একটু ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। এখন আপনি যাদের কথা বলেছেন, যারা আমার পরিচিত, তাদের মধ্যে অনেকে আছেন খুব অপটিমিস্টিক, আবার অনেকে পেসিমিস্টিক। এটা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় আর কি। একদম কনক্লুশন ড্র করার মতো কিছু নাই মানে যেখানে সবাই মিলে সামগ্রিকভাবে পজিটিভ চিন্তা ভাবনা না। সামগ্রিকভাবে ডেফিনেটলি পজিটিভ মনে করতেছে বিগত 2-1 বছরের তুলনায়, এটা আমি আপনাকে বলবো। কারণ হচ্ছে ইলেকশন নিয়ে একটা বড় ফ্যাক্টর বা একটা বড় কোয়েশ্চেন মানুষের মধ্যে ছিল, সেটা সময় এগিয়ে আসছে আর কি, এবং মানে অবসান হবে আর কি। আমাদের প্রশ্নগুলোর অবসান হবে এবং উত্তরগুলো পাবো আমরা ইনশাল্লাহ, এবং সামনে মার্কেটে সুদিন আসবে বলে অনেকে কিছু কিছু বিনিয়োগ করা শুরু করেছেন অলরেডি। এই যে আপনি ইলেকশন নিয়ে কথা বলছেন, আমরা একটু ইলেকশন নিয়ে কথা বলি। আমরা প্রিভিয়াসলি বেশ কয়েকটা ইলেকশন করে দেখেছি যেগুলোতে অনেক পক্ষই হচ্ছে ইলেকশনে অংশগ্রহণ করতে পারে নাই। এইবার একটা পার্টিসিপেটরি ইলেকশন হচ্ছে একটা দল বাইরে রেখে। এই ইলেকশনের পর মানে একটা রিজিম চেঞ্জ হয়েছে, আরেকটা রিজিম ছিল, একটা গণতান্ত্রিক রিজিমে যাবে। সেইটার সুফল কি আপনি দেখছেন কিনা? অনেকেই আমরা আমাদের শোতেই একজন আসছিলেন, সেটা হচ্ছে ক্যাল বাংলাদেশ থেকে, তারা একটা ফোরকাস্ট করেছিলেন যে তারা মনে করছেন 26-এর শেষ নাগাদ বা তার পরবর্তী সময়ের মধ্যে ক্যাপিটাল মার্কেটের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 10,000 পয়েন্টে যেতে পারে। তা আপনার বিবেচনায় এটা কি মনে হচ্ছে যে ওদের ফোরকাস্ট একটা হাই ফোরকাস্ট করেছে? আপনি কি মনে করছেন যে এরকম কিছু ঘটতে পারে কিনা? আমার কাছে যেটা মনে হয়, আমি একটু ধরেন অপটিমিস্টিকও না পেসিমিস্টিকও না, যদি সবকিছু ঠিকঠাক মতো চলে তাহলে আমার একটা এস্টিমেশন আছে। সেই এস্টিমেশন অনুযায়ী হচ্ছে 2027-এর জুনের মধ্যে, মানে হচ্ছে টাইম ফ্রেমটা আমি একটু বাড়ায় দিলাম, 1.5 বছরের মধ্যে আমরা সবাই হয়তো বা ইন্ডেক্স 7,400 থেকে 7,700 পর্যন্ত ইন্ডেক্স দেখতে পারি, যেখানে প্রায় 2 থেকে 2.5 হাজার কোটি টাকা মার্কেটে ডেইলি টার্নওভার লক্ষ্য করতে পারি, এরকম একটা সম্ভাবনা আছে। ক্যাল যে একেবারে বলছে এমন না, মানে ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে বলেছেন, বাট আমি যেটা মনে করি যে 7,500 ইন্ডেক্স পর্যন্ত যাওয়াটা কোনো ব্যাপার না। কারণ হচ্ছে বাজারে পি হচ্ছে অনলি 8.82। আপনার আপনার সমজাতীয় যেই মার্কেটগুলো আছে সেগুলো সবগুলো পি হাই পিতে না, ক্যালের এই ফোরকাস্টের মধ্যে ওনারা ইন্ডিয়ান মার্কেট, শ্রীলঙ্কার মার্কেট, দুটা মার্কেটে ইনফ্লেশন, দুটা মার্কেটের গভর্নমেন্টের আনস্টেবল,
একটা মার্কেটে আপনি গভর্নমেন্ট দেখেন চেঞ্জ। পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে কিন্তু শার্প রিকভারি হয়েছে হুম। রিজিম চেঞ্জের পরে। তা আমাদের এখানে রিজিম চেঞ্জ হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট একটা আন্ডারটেক করেছে কিছু রেসপন্সিবিলিটি, এখন হচ্ছে নতুন ইলেক্টেড গভর্নমেন্ট আসতেছে। সো ওইটার একটা রেপ্লিকেশন আমরা দেখতে পারি আর কি ইনশাল্লাহ, যে হয়তো আমাদের বাংলাদেশের সোশিও ইকোনমিক প্যাটার্নটা ওদের সাথে পুরোপুরি ওদেরটা একরকম আমাদেরটা একরকম, এখন ওদের যেই হারে হয়েছে আমাদের সেই হারেই হবে, ব্যাপারটা এমন বলা যায় না। তবে আমরা কিছু পজিটিভ চেঞ্জেস ইনশাল্লাহ লক্ষ্য করবো আর কি। আমরা একটু কিছু সংখ্যা নিয়ে একটু কথা জি। বলতে চাই। আমরা 2021-এর শেষ নাগাদ থেকে দেখেছিলাম যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের হুম। একটা শুরু হয়, সেই সময় আমাদের মার্কেট নিচের দিকে যেতে শুরু করছিল। বিএসসিসি সেই সময় ফ্লোর প্রাইস অ্যাপ্লাই করতে হয়েছিল মার্কেটকে টিকে রাখার জন্য। তো এই জায়গা থেকে সামনে আমরা দেখছি যে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে গেছে। সেই সাথে ইরানকে তারা হুমকি দিয়ে রাখছে যে কোনো ধরনের হলে তারা আগ্রাসন চালাতে পারে। ইরান একটা বড় তেলের বাজার। আমরা সেই সময় দেখছি তেলের বাজার উত্তপ্ত হওয়ার ফলেই সব জায়গায় টালমাটাল হয়েছে। এই সংখ্যা কি এখন দেখছেন কিনা? একেবারে দেখছি না তা না, তবে এই সমস্ত এক্সটার্নাল শকগুলার ইম্প্যাক্ট, আপনার ম্যাথমেটিক্যাল ইম্প্যাক্টটা যতটুকু হয়, আপনার বিহেভিয়ারাল ইম্প্যাক্ট তার থেকে অনেক বেশি হয়, মানুষ প্যানিকড হয়ে যায় আর কি। আমাদের বাংলাদেশ কিন্তু মোটামুটি এক্সটার্নাল শক প্রুফ একটা কান্ট্রি হিসেবে বলা যায়, কারণ অনেক ধরনের এক্সটার্নাল শক কিন্তু আমরা মোকাবেলা করে এই পর্যন্ত এসেছি, এবং আমাদের এখানে কিন্তু মেজর ডাইরেক্ট অ্যাডভার্স ইম্প্যাক্ট বলতে ওরকম কিছু নাই। যদি ওরকমই হতো তাহলে এখন পর্যন্ত সবকিছু স্মুথলি রান করতো না আর কি। হ্যাঁ, না, মেজর আমাদের এখানে যেটা মূলত সমস্যা হচ্ছে দুর্নীতি করা, তারপরে হচ্ছে আপনার ব্যাড গভর্নেন্স, এগুলো হচ্ছে আমাদের নিজেদের সৃষ্ট সমস্যা আর কি। এখন বৈদেশিক কোনো ধরনের সমস্যা আমাদেরকে খুব বেশি প্রভাবিত করতে পারে বা পারবে আমার মনে হয় না। যেটা হয় মানুষ একটু প্যানিকড হয়ে যায়, এই হচ্ছে বিষয়। মানুষ প্যানিকড হয়, তারপর ফুয়েল প্রাইস বাড়লে হ্যাঁ, সবকিছু এগুলো প্রাইস বাড়ে, ওগুলো তো একসময় আবার স্টেবল হয়ে যায়। ইনফ্লেশন হয়ে যায়। ইনফ্লেশন হয়তো হলে সাময়িক কিছু সময়ের জন্য কমোডিটি মার্কেটের কিছু ইনস্টেবিলিটি রক্ষা করা যায়, কিন্তু এটা ওভার টাইম আস্তে আস্তে করে আবার ঠিক হয়ে যায়। আমরা তো অয়েল পারচেস করি একটা কনসাইনমেন্টে, যে এই সমস্ত অয়েল পারচেসগুলো করি, এটা তো মার্ক টু মার্কেটে রেগুলার বেসিসে কিনতেছি আর কম না, একটা নির্দিষ্ট সময় পর পর আমরা কিনছি আর কি। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যাগ্রিড প্রাইস আছে, অ্যাগ্রিড আছে, এগুলো তো বুঝতে হবে বিষয়টা। আপনি বলছিলেন যে আমাদের মার্কেট প্যানিক ড্রিভেন একটা মার্কেটের কথা Panic বলছিলেন। driven, right. এই প্যানিক কি কাটছে? মানে ইলেকশন হলে কি প্যানিক কাটবে? মার্কেটে দেখেন, ইলেকশন হয়ে গেলে একটা অপটিমিজম ক্রিয়েট হতে পারে, বাট রুডিমেন্টারি বা ফান্ডামেন্টাল চেঞ্জেস যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাস্টেনেবল মার্কেট আমরা দেখতে পারবো না। এখন মনে করেন আমাদের মার্কেটটা এখনও পাম্প অ্যান্ড ডাম্প মার্কেট, আমি বলি এটা পাম্প অ্যান্ড ডাম্প স্টাইল প্লে। মানে ক্ষণিকের জন্য এখানে টাকা ঢুকাও, তারপরে আবার এখান থেকে একটা মুনাফা হয়ে গেলে চটকদার একটা মুনাফা এখান থেকে ভোগ করো, এর মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছে। ভালো কোম্পানি লিস্টিং হতে হবে, আইনগুলার যুগোপযোগী আইন হতে হবে, আইনের পরিবর্তনের মাধ্যমে মানুষের জনগণের জন্য যেটা উপকার হয়, জেনারেল ইনভেস্টরদের জন্য যেভাবে উপকার হয় সেই ধরনের আইন কানুনগুলা এখনও করতেছে, সামনে আরও করতে হবে। এবং সমসাময়িকভাবে ফাইন্যান্সিয়াল লিটারেসি, এই বিষয়টা আমি অনেক জায়গায় বলি, এটা ইগনোর করার কোনো উপায় নেই। আমাদের বাংলাদেশে মানুষজনের ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট খুবই ভয়াবহ খারাপ। আমাদের বাংলাদেশের মানুষ অনেক আর্ন করে, অনেক কিছু করেন ওনারা, বাট ওনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যান, পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানটা কিন্তু সবাই সঠিকভাবে করতে পারে না, সবাই ফাইন্যান্স বোঝে না। তো ফাইন্যান্সিয়াল লিটারেসি রেটটাও কিন্তু বাড়তে হবে। অনেকগুলো ফ্যাক্টর জড়িত, আমার মনে হয় ইট টেক্স টাইম টু গেট এ সাস্টেনেবল মার্কেট। না, এই যে আপনি ফাইন্যান্সিয়াল লিটারেসির কথা বলছেন, যারা একটু ফাইন্যান্সিয়াল লিটারেট তারা হয়তো ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে টাকা রেখে 5টা ব্যাংক ফাইন্যান্স গেছে, তারা একটা মানে যে কনফিডেন্ট যে ব্যাংকে টাকা রাখলে কিছু হয় না, এটা কিন্তু ব্রেকডাউন হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে এটা কিন্তু ভাই আগেও ছিল। মানে দেখেন আপনি, পৃথিবীতে কোনো কিছুই রিস্ক ফ্রি না। না, তারপরও হ্যাঁ। আমি বলি যে ব্যাংকের কথা কিন্তু এরকম ছিল। এখন আমাদের এমনিতে ইনফর্মাল সেক্টরটা অনেক বড়, মানে ইকোনমিকের জি, টাকা জি। পয়সা লেনদেন। অনেকেই ব্যাংকে টাকা জমায়, অনেকে হচ্ছে পার্সোনালকে Right. লোন দেয়। হ্যাঁ, একজনকে হ্যাঁ, ধাপ লোন দেয়। দেয়। তো এটা ফর্মাল সেক্টরে ঢুকে যায়, তারপর এরকম ঘটনা। আর হ্যাঁ। ক্যাপিটাল মার্কেটকে এখনো মানুষজন মনে করে যে এটা একটা জোয়ার বোর্ড, এই জায়গা থেকে এটা টাকা casino কামানো, market হ্যাঁ, মনে করে। ক্যাসিনো মার্কেট বলে। তো এই জায়গা পরিবর্তন কি আসবে? আপনি যে বলছিলেন 3টা রুলের চেঞ্জ আসছে, আমাদের জি। কি মেন্টাল সেট চেঞ্জ হলো কিনা যে না, আমরা একটা রেশনাল বিহেভ করব, রেশনাল প্রফিট করব, মানে 2-3 গুণ হবে না, এরকম
চেঞ্জ আসলো কিছু কিনা? ইনক্রিমেন্টাল চেঞ্জ আসবে, আমি আবারও বলি এই কারণে, কারণ কাপল অফ ডিকেডস ব্যাক মানুষজন যতটা আনঅ্যাওয়ার ছিল, এখন তার তুলনায় কিন্তু মানুষের অ্যাওয়ারনেস বেড়েছে। তো আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতিগুলো আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এখন একটু শেষের দিকেই চলে আসছি, আমি জি। একটু আপনার কাছে জানতে চাই, এই জানুয়ারির মাঝামাঝি সময়ে হুম। এসে ১ মাসেরও কম সময় ইলেকশনকে ধরে মানুষজনের বিনিয়োগের ক্ষেত্রে বা মার্কেটে পজিশনের ক্ষেত্রে কি ধরনের আচরণ হওয়া উচিত? আপনার জি। কোনো ধরনের কোনো বিশেষ সেক্টরের প্রতি আপনার কোনো থাকবে কিনা যে এইসব সেক্টরের জায়গা ইমপ্রুভ সুযোগ আছে? আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। সব মিলে যদি একটু বিনিয়োগকারীকে একটু গাইড করেন ফিন্যান্সিয়াল। অ্যাকচুয়ালি ওভারঅল সেক্টরাল পার্সপেক্টিভ থেকে আমার কোনো সে নাই, বাট কিছু স্টকস মানে পাবলিক ক্যান পিক বা থিঙ্ক অ্যাবাউট। এটা হচ্ছে যে যেমন মোবিল যমুনা হতে পারে, এটা একটা ভালো স্টক, ট্রেডিং অ্যাট 7p, ভালো কনসিস্টেন্টলি ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে আর কি। রিটার্ন অন ইকুইটি 21% এখন পর্যন্ত। তারপরে হচ্ছে আপনার সিটি ব্যাংক, দে আর ডুইং ভেরি গুড। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংকগুলোর মধ্যে একটা মেইন জিনিস হচ্ছে যে 2-4টা ভালো সেক্টর আছে, ফার্মা ধরেন, ব্যাংকিং। তো এই সেক্টরগুলোর মধ্যে দেখতে হবে যে কোন কোম্পানিগুলা গ্রোথ ওরিয়েন্টেড এবং কোন কোম্পানিগুলোতে গুড গভর্নেন্স আছে, এবং এই সর্বোপরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কোন কোম্পানিগুলোতে খুব বেশি একটা নাই। এই জিনিসগুলো যদি চিন্তা ভাবনা করে কোম্পানিগুলো পিক করা যায়, তাহলে আমার মনে হয় অ্যাটলিস্ট ঝুঁকির পরিমাণ অনেক হ্রাস করা যাবে ইনশাল্লাহ, এবং ভালো রিটার্ন করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটে থ্যাংক আসার ইউ জন্য। আনিস ভাই, থ্যাংক ইউ আপনাকে। জি। রয়্যাল ক্যাপিটালের হেড অফ রিসার্চ আকরাম ভাই কিন্তু বলছিলেন যে পলিটিক্যালি কোনো ধরনের ইনফ্লুয়েন্স নাই এসব কোম্পানিতে বিনিয়োগ করার কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশের মানুষজন যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে তারা হচ্ছে খুঁজে খুঁজে বের করে যে কোথায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, মানে সেটা পজিটিভ ইনফ্লুয়েন্স থাকলে সেই জায়গায় ইনভেস্ট করবে, সেই জায়গা থেকে মোর প্রফিট করবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমরা দেখি। তো এই বাজারে বিনিয়োগ করে লাভবান হতে গেলে আসলে একটা নিয়মতান্ত্রিক এবং রেশনাল বিহেভ করা উচিত। টিভিএস মার্কেটের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।